এখানে নিহত যারা যেসব পরিবারগুলো আছেন তাদের পিতামাতার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান আসামি করে মামলা করবেন। এই রাষ্ট্রের কাছে আপনি আপনার ক্ষতিপূরণ চাবেন, এটার কারণ জানতে চাবেন কিভাবে এই ঘটনা ঘটেছে। কারণ ডক্টর ইউনূস তিনি তিনার মতো দেশ চালাচ্ছেন, আমি বলছি না যে তার জায়গায় তিনি ব্যর্থ, কিন্তু তিনি দেশ চালালে পুরো দেশের খবর তাকে রাখতে হবে। তিনি একদিকে অর্থনীতি ঠিক করবেন, একদিক ঠিক রাখবেন, আরেক দিক দেশের পুরো গোয়েন্দা সংস্থার উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এইভাবে একটা দেশ চলতে পারে না। সো তাকে জবাব দিতে হবে যে এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটার পরবর্তীতে আর যে এই ধরনের ঘটনা ঘটবে না। উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে ৭ জন বা ৮ জন এটার প্রিপারেশনের জন্য ৩ ঘন্টা আগে থেকে এই বিমান যারা রেডি করেছে সেখানে কারা, কারা ছিল। তাদের সাথে সন্দেহভাজন কারো ফোনে আলাপ হয়েছে কিনা, ফোন নাম্বারগুলো কোনটা, কোনটা ছিল, তাদের অ্যাকাউন্টে গেল কয়েকদিন ধরে কোনো টাকা পয়সা জমা হয়েছে কিনা। কারণ আমি সবকিছু চিন্তা করি প্রথম আলো দিয়ে। প্রথম আলো যদি বলে বাংলাদেশের মানবাধিকার, এই জাতিসংঘের যে মানবাধিকার একটা তারা যে অফিস দিতে যাচ্ছেন সেটা হবে কি না হবে, প্রথম আলো যদি বলে চায়, আমি চাই না। প্রথম আলো যদি বলে চাই না, আমি চাই। এটা প্রথম আলো ঘটনার তদন্ত কমিটি গঠন হওয়ার আগে তারা তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন যে এটা যান্ত্রিক ত্রুটি। তার মানে এখানে বিশেষ কিছু ছিল যেটা সরকারের খুঁজে বের করা উচিত। এখন সরকার মানে যদি বিমান বাহিনীর উপরে চাপিয়ে দেওয়া হয়, এখনো ক্যান্টনমেন্টে সেই দোসররাই আছেন, অতএব তাদের হাতে না, এটা প্রয়োজনে যেহেতু সিভিলিয়ান কিল হয়েছে এখানে, তাদের বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি হওয়া প্রয়োজন। এবং সেটা যদি আমাদের সামনে প্রকাশ পায়, আমার মনে হয় এখানে ভেতরে কিছু ছিল কি ছিল না সেটা আমরা জানতে পারবো। যদি কিছু না থেকে থাকে, তারপরেও বিমান বাহিনীর আধুনিকায়ন দরকার। আমরা কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ দেখেছি, এখন আসলে এই 4th জেনারেশন 5th জেনারেশন এইসব জায়গায় এসে সেই আগের মতো ওই নিচে দিয়ে যুদ্ধ না, যুদ্ধ এখন সব উপরে। সো এই জায়গায় আমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে, আমার এই বিমানের আধুনিকায়ন করতে হবে, আমি হামলা চালাতে পারা এবং হামলা আমার থেকে বাঁচা, দুইটা ব্যবস্থায় আমার আধুনিকায়ন করতে হবে। এই জায়গায় আমাদের মনে হয় নতুন করে ভেবে দেখা উচিত। আর কোনো মানুষের জীবন যাক, আমরা এটা চাই না। আমি মনে করি এই জায়গাগুলোতে আমাদের নেতৃত্ব কখনোই সঠিক পথে আসবে না যদি আমরা ওই কালচার রাখি যে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তো আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলবো। কোনো কিছুই ঠিক হবে না। আজকে যদি আমরা স্পষ্ট করে বলি, আমরা কি কেউ সেনা কর্তৃপক্ষ বা এয়ারফোর্স, এই যে আমি বললাম এয়ার চিফের কথা, উনি কি একবারও বলছেন যে হাসিনাকে উনি যে প্ল্যান করে নিয়ে গেলেন, ওনারা 3 দিন ধরে প্ল্যান করে তারা হাসিনাকে তার শ্বশুর বাড়িতে সসম্মানে নিয়ে আসলো, সমস্ত নিয়ম কানুন ভঙ্গ করে। সেটার জন্য কখনো পাবলিকলি ক্লিয়ার করছেন? করেন নাই। সেনাপ্রধান কি একবারের জন্য বলছেন জেনারেল ওয়াকার, তাকে আমি জিজ্ঞাসা করছেন যে স্যার, এই বিপ্লবে আপনার এত অবদান, 3 তারিখ থেকে আপনি কেন সেই বিপ্লবের একজন কন্ট্রিবিউটর হিসেবে নিজেকে দাবি করেন না? উনি বললেন যে না, আমরা তো কখনো বলি না যে আমরা বিপ্লব করছি, আমরা বিপ্লবের বিরুদ্ধে ছিলাম না, আমরা একটা স্ট্যাটাস কো রাখতে চাইছিলাম সংবিধানকে সমুন্নত রাখবার জন্য। নো স্যার, দ্যাট ইজ নট এ পজিশন। আপনি আজকে এখানে আছেন, আপনাকে স্বীকার করতে হবে দেশে একটা বিপ্লব হয়েছে এবং খুনি হাসিনা এবং তার সাথে যারা ছিল তারা পাপী, তাদের বিচার করতে হবে। সেটাই সেই পরিষ্কার অবস্থানে আপনাকে আসতে হবে। সেখানে আপনি গোয়েন্দাদের ব্যবহার করে লোকের চরিত্র হনন, সেই ব্যবসা বন্ধ করেন স্যার, প্লিজ। সেটার জন্য তো তাদের কচুক্ষেতে একটা বিশাল বাহিনী আছে, কচুক্ষেতিদের দিয়ে তারা অনেক কাজ টাজ করায়, সেটা সফলভাবেই তিনি করে যাচ্ছেন ওয়াকার এখন পর্যন্ত। বাট ওয়াকারকে মাথায় রাখতে হবে সেই দিন আর এখন নাই। তার সেনাবাহিনীর ভেতরেই ক্যান্টনমেন্টে হাসান নাসির সহ যাদেরকে তিনি এখন মানুষের সামনে বেইজ্জতি করার চেষ্টা করে যাচ্ছেন, তাদের পাশে আমরা আছি। একজন পাইলটের পেছনে দেশের 50 কোটি 100 কোটি টাকা পর্যন্ত খরচ হয়। যদি নাকি আমি ধরি
ম্যাডাম এটা প্রতি মিনিটে আপনাদের এক একটা মিশনে আমি যতটুকু জানি, এক একটা মিশনে অর্থাৎ 1 ঘন্টা যদি সে ফ্লাই করে, ওদের ফুয়েল, বিমানের ফুয়েল তো খুবই এক্সপেন্সিভ, অলমোস্ট 10 লাখ টাকা খরচ হয়। তাহলে কেউ যদি 100 মানে ধরেন তার লগ বুক এসছে যে সে যদি 100 আওয়ার্স ফ্লাই করে থাকে, তারপরে তার পেছনে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচ করেছে না, এবং তাকে কিছু ট্রেন করেছে, সেই মানুষটাও মারা গেল, আমার এয়ারক্রাফটও চলে গেল। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাকে একটু বলার সুযোগ দেন, আমরা কি চাচ্ছি? আমরা যে প্রশ্নগুলো করেছি, দুর্ঘটনা হলে ভালো, এটা ক্লিয়ার করেন, যেটা দুর্ঘটনা এই কারণে দুর্ঘটনা, দেয়ার ইজ নাথিং ইন দ্য ব্ল্যাক বক্স, এইটা মানে ক্লিয়ার করেন। হ্যাঁ, কিছু পাওয়া যায় নাই। আর যদি এটা দুর্ঘটনা কিনা না হয় এবং অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া যে প্রশ্নগুলো আমরা তুলেছি সেটাও ক্লিয়ার করেন, এবং এটা ক্লিয়ার ভাবে শোনার রাইট সবার আছে এই কারণ এটা শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভেতরে ঘটে নাই, এটা একটা কলেজকে হিট করেছে, 100-এর উপরে অলমোস্ট হারিয়ে গেছে আহত, এবং 20-র উপরে আমরা শুনলাম যে মারা গিয়েছে। এটা কিন্তু খুব সিভিয়ার কেস, সারা পৃথিবীতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা এখনো যদি মনে করে থাকেন যে এটা নিয়ে কাউকে আমার কিছু বলার দরকার নাই, পারছি না, মানে কিছু কিছু জিনিস মানে আপনার মানে আমি ধরে নিলাম মানে দুর্ঘটনা ধরে নিলাম, এটা নিছক দুর্ঘটনা, কিন্তু এতগুলা জিনিস আসলে একের পর এক ঘটছে। এবং দেখেন কিছুদিন আগে মানে পাকিস্তান এবং ভারত তাদের শক্তি প্রদর্শন করলো থ্রু এয়ারফোর্স, তাই না? মানে যেখানে খুব বিশ্রী ভাবে ভারত হেরে গেল। এখন মনে হচ্ছে যে তারা কিছু কি তাদের শক্তি প্রদর্শনের জন্য এরকম একটা কাজ করলো কিনা, জ্যামিং করে দেখালো কিনা, কাউকে কোনো মেসেজ দিতে চাইলো কিনা, এইসব প্রশ্ন তো আসতেই পারে। হ্যাঁ, যেহেতু এটা খুব রিসেন্ট ঘটনা, এবং তাদের কিন্তু একটা এয়ারলাইন, কমার্শিয়াল এয়ারলাইনও ক্র্যাশ করেছে, সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন উঠছে। আমাদের এই ধরনের ডিসকাশনের উদ্দেশ্য কি? যাতে ভবিষ্যতে সবাই সাবধান হয়, ভবিষ্যতে এয়ারফোর্সের এয়ারক্রাফট গুলো নিয়ে আরো বেশি সচেতন হওয়া দরকার, এবং অলসো কমার্শিয়াল, নেক্সট ইজ কামিং কমার্শিয়াল এয়ারক্রাফট, বাংলাদেশ বিমান, যে ইন্টারন্যাশনাল গুলো হয়তো ওরা তো সাহস পাবে না, তাদেরও চেক করা উচিত, রিচেক করা উচিত, অনেক বেশি প্রিকশন নেওয়া উচিত। এই কথাগুলো, আমাদের এই কথাগুলো যদি এই কশন গুলা নিতে সাহায্য করে, তাহলে এটা হেল্প করবে, এবং ভবিষ্যৎ যে স্যাবোটেজ গুলো যে একের পর এক হচ্ছে, আমরা তো মিল খুঁজে পাচ্ছি। আরেকটা কথা মনে পড়লো যে আশরাফ একদিন, আমার মনে আছে 2009-এ তো আমি চাকরি ছাড়লাম, 2009-এর জুলাইতে, 2009-এর জানুয়ারি থেকে আপনার মার্চ এপ্রিল, এখনো যদি ব্যাকডেটে এয়ারফোর্স খোঁজে নেয় তাহলে জানতে পারবে, একদিন আশরাফ সন্ধ্যা 8টার সময় একটা কল পেলো তার এয়ারবেস থেকে। সে খুব মানে বিরক্ত হলো যে ওই সময় আসলে মানে যে কাজে তাকে ডাকা হয়েছে ওই কাজটা তার করার কথা না। সে একদম ড্রেস পরে, তাদের যে ড্রেস থাকে ওই ড্রেস পরে সে গেল এবং আসলো। সে এসে বললো যে মানে এমন একটা জিনিস আমাকে করতে হলো, আসলে খুব মানে খারাপ লাগলো। কি করতে হলো? ও তখন MiG-29 এর পাইলট ছিল। হঠাৎ করে মানে ওই যে জয়, শেখ হাসিনার যিনি পুত্র, উনি তো ওই MiG-29 গুলাকে মানুষের সাথে পরিচয় করাতেন যেগুলো তো আমার মা কিনছে, অ্যাজ ইফ এটা ওনার পার্সোনাল গ্যারেজে রাখা ওনার পার্সোনাল কার। উনি কিন্তু এইভাবে ওনার কিছু আমেরিকান ফ্রেন্ড আসছে, তাদের সাথে উনি ড্রিঙ্ক করছিলেন, এক পর্যায়ে উনি বলছেন চলো তোমাদেরকে এয়ারক্রাফট দেখাবো। উনি ওই সময় এয়ারফোর্সের ওই সময়কার বেসকে, আমি বললাম তো এটা তদন্তের সাপেক্ষে, যদি ওনারা আমাকে ডাকতে চায় আমি বলবো কোন সময় কি হয়েছে, ডাকেন আমাকে দেখি। তো ওখানে ফোন করেছে, তখন উনি বাধ্য হয়েছেন, কি করবেন, যিনি বেস কমান্ডার উনি মানে তখন আশরাফই ছিলেন, যে আশরাফ তুমি এসে একটু দেখাও, মানে সে গিয়ে ওনার গাড়িটা দেখাবেন, মানে উনি বেলম্যান হ্যাঙ্গারে যে MiG-29 দেখাবে জয়কে, জয় কিছু সাদা, যেখানে ফরেনারদের যাওয়ার কথা না ক্যান্টনমেন্টে, তাদের অনেক প্রোটোকল থাকার কথা, সে ওখানে গিয়ে প্লেনে উঠে দেখাচ্ছে এটা এরকম, সে কিছুই জানে না কিন্তু এয়ারক্রাফটের, মানে একজন পাইলটকে সে থাকতে বসে, ও উনি দেখাচ্ছে অ্যাজ ইফ সে তার গাড়িটা দেখাচ্ছে। তারা কিন্তু এইরকম প্যাসেজ ছিল। এই ঘটনাটা আমি জানি কারণ আশরাফ খুব আপসেট ছিল যে এরকম ঘটনা ঘটেছে, যে এরা তো মনে করে যে দেশের সম্পত্তি তাদের নিজের, তার মায়ের সম্পত্তি, অ্যাজ ইফ সে তার গাড়ি দেখাচ্ছে। আমি একটা অফিসার, আমাকে রাত্রেবেলা তারা কল করে নিয়ে গেছিল আউট অফ নোওয়্যার। এই ধরনের প্রোটোকল আমরা মেনটেন করতে পারি না, একটু সিভিয়ার সমস্যা হয়ে যাবে। এই কাজ কিন্তু তারা করেছে, এবং এই যে জিনিসগুলা মানে এই MiG-29 কিনে শেখ হাসিনা অনেক জায়গায় নিজের নাম ফাটিয়েছে, তার ছেলে ইয়ে করেছে, সেই জায়গাটাতে মানে এখন যদি আমরা এই জায়গাটাও হারাই, যে এখনো আমরা ভারতীয় ইনস্ট্রাক্টর রেখে দিয়েছি, তাদের হেল্প ছাড়া আমরা থাকতে পারি না, তাদের লোকজন জ্যামিং করে আমাদেরকে একটা ফেলে দিয়ে আমাদেরকে দেখাচ্ছে, এরকম যদি হয়ে থাকে এটা খুবই ওয়ার্নিং এবং অশনি সংকেত আমাদের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য। তো এগুলা হচ্ছে আমার জিনিস। আরেকটা জিনিস আমি বলি, আমাদের লিডারশিপ
শুধু দোষ দিব না, আমাদের নিজেদের মধ্যে কি সমস্যা। আমাদের মধ্যে কিন্তু সার্ভিং এবং রিটায়ার্ড মানে চাকুরিরত এবং রিটায়ার্ড একটা দ্বন্দ্ব সুকৌশলে গোয়েন্দা। সেক্ষেত্রে আমি ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল আজাদকে সরাসরি আমি দায়ী করতেছি আজকে। ব্রিগেডিয়ার জেনারেল আজাদ এই দ্বন্দ্বটা শুরু করে দিছে যে সমস্ত সার্ভিং অফিসাররা খারাপ, মানে তাদেরকে ডাকাত বানাও। কেউ ডাকাতি করলে অবশ্যই সে ঘৃণ্য, পুলিশি ব্যবস্থা হবে, বাট তাকে আমি নাটক সাজাই কারণ সে একজন বিপ্লবী, নাটক সাজাই তাকে আমি দেখাবো যে সে ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে, তার আগে তাকে আমি টাকা দিয়ে বশ করার চেষ্টা করছি, বলছি তুমি ওই 5 জন অফিসার যারা রিটায়ার্ড বেশি বেশি কথা বলতেছে তাদেরকে তাদের নামে একটু গল্প ছড়াও, তাহলে তুমি আমাদের টাকা পাবা। উনি সেই কথা শুনলেন না। তখন তাকে আমি যেহেতু শুনি নাই তাদের কথা, তাদেরই ষড়যন্ত্রে পা রাখি নাই, আমাকে আজকে ডাকাত মানে একটা গল্প ছেড়ে দিল। তো এই জিনিসগুলা হচ্ছে ডিজিএফআই এর কাজ না, এগুলো সরাসরি ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল আজাদ সে নিজে থেকে এগুলো করতেছে, এবং তার সাথে কিছু সাংবাদিক আছে, আমি সব সাংবাদিকের নাম বলবো না। এই আপনারা শুধু খেয়াল রাখবেন এই ঘটনা গল্পগুলা কারা বাজারে ছাড়তেছে, তারাই বুঝবেন যে মিলিটারি ইন্টেলিজেন্স এবং ডিজিএফআই এর টাকা আর কে কে খায়। এখন আসি এই যে সার্ভিং এবং মিলিটারি অফিসারদের মধ্যে মানে রিটায়ার্ড অফিসারদের মধ্যে দ্বন্দ্ব, সেটা একটা এক্সাম্পল দিয়ে, এবং জিনিসটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা শিরক নাকি অন্য কিছু সেটা আমি বিবেচনায় যাব না, আল্লাহ সেটার বিচার করবেন। জেনারেল ওয়াকার এর আগেরটাতে, এই গত দরবারের আগের দরবারে যখন উনি অ্যাড্রেস করলেন লোকজনের কাছে এবং অনেক বড় বড় কথা বললেন, অভিভাবকহীন এবং অন্যান্য কিছু, সেখানে বগুড়ার সেনানিবাসের একজন সিনিয়র অফিসার তিনি দাঁড়াই জেনারেল ওই ওয়াকারের ব্যাপারে সাপোর্ট করতে গিয়ে প্রথমে যে কথাটা বললেন সেটা হচ্ছে, আমরা জানি কোরআনের এই আয়াতটা ফাবিআইহি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা অতঃপর তার কোন কোন অনুদানকে অস্বীকার করবে। এইটা বলে সে আবার কি বললো জানেন? বললো তাহলে আমরা জেনারেল ওয়াকারের কোন কোন অবদানকে অস্বীকার করব। আমি বলতেছি আল্লাহ আমাকে মাফ করে দিক, এই কথাটা উচ্চারণ করো আমার জন্য পাপ। তারপর আমি বললাম যে আমরা কি মানুষকে খোদার কাছাকাছি নিয়ে যেতে চাইতেছি? লোকের কাছে, সৈনিকের কাছে সে কত বড় মাপের মানুষ, সে ঘৃণাযোগ্য মানুষ না, সেটা বোঝানোর জন্য এই ধরনের একটা আয়াত উদ্ধৃত করে সেটা জেনারেল ওয়াকারের সাথে মিলায় আমি বলতেছি। আমি আবারও বলি, এটা শিরক কিনা সেই লাইনে আমি যাইতেছি না, বাট এটা অত্যন্ত জঘন্য কাজ। জেনারেল ওয়াকার, আপনি কি এই তেলটুকু খাইছিলেন? এই 1 ড্রাম আলকাতরা তেল তো না আলকাতরা হয়ে গেছে, সেটাকে আপনি খাইছিলেন? আমার তো মনে হয় খাইছেন। না হলে আপনি সেই অফিসারকে কেন শৃঙ্খলা আওতায় আনলেন না? কেন আপনি ক্লিয়ার করলেন না সেই দরবারের মধ্যেই যে না, আমরা কখনো ধর্মকে ব্যবহার করে কোনো কিছু বলবো না, কাউকে লিডার হিসেবে উঁচুতে নিব না, 1 নাম্বার। 2 নাম্বার, কোনোভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকেও তুলনা করার স্পর্ধা কারো হবে না। এখন দেখা যাক, প্রমোশন বোর্ড হচ্ছে, শুরু হয়েছে গতকাল থেকে। এই ধরনের অফিসাররাই তো প্রমোশন পাওয়ার জন্য এই ধরনের অসভ্য কাজ করে, এবং তারা আবার একই সাথে সেই দরবারে বলে যে আমাদের সেনাবাহিনীর গৌরব এবং ঐতিহ্যকে নষ্ট করার জন্য কিছু রিটায়ার্ড অফিসার কাজ করতেছে। আরে ভাই, রিটায়ার্ড অফিসারের কি ঢাল আছে, তলোয়ার আছে? আমরা শুধুমাত্র তোমাদের বড় ভাই হিসাবে, তোমাদের সাথী হিসেবে তোমাদের সাথে একসাথে চাকরি করছিলাম, তোমাদের গ্র্যান্ড ফাদারের সাথে একসময় চাকরি করছিলাম, সেই জন্য তোমাদের ভুলটা সংশোধন করে দিয়ে চাই যে তোমরা সঠিক পথে থাকো। তোমাদের মতো তো আমরা ভাই গুম খুন করতে পারি নাই। তোমরা তো কিছুদিন আগে একজন মেজর জেনারেল একটা বক্তব্য শুনতেছিলাম, উনি ছিলেন এনডিসিতে সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, তো জেনারেল হাকিম নামই বলে দিই, সে এখন অ্যাডজুটেন্ট জেনারেল, সেনা সদরে অ্যাডজুটেন্ট, খুব বড় একটা পদ। সে কিভাবে সেখানে আসলো? উনি একটা সেমিনারে বলতেছেন যে গুমখুন সেনাবাহিনী কোনো অফিসার করেন নাই, তারা র্যাবে যখন গেছে বা অন্যান্য জায়গায় গেছে তখন করছে।
বাট মানে এক সেনাবাহিনী থেকে একজনকে র্যাবে পাঠাই দিয়ে সাথে সাথে সেখানে একটা প্রোটোটাইপ বানাই দিয়ে ক্লোন করে সেইটা কাজ করছে, আর আসল অফিসার কোনো কাজ করে নাই। আমি র্যাবে গেছি, আমার বিবেক কি নাই? আপনারা জানেন আমি 6 মাসের মাথায় চলে আসছিলাম, বিকজ রেজানুরের সেই গুম খুনের কালচারের সাথে আমি সেখানে আমার টুপি খুলে দিয়ে আমি চলে আসছি যে জি না, আমি এই জন্য আসি নাই। তারপর তো আমাকে ফাঁসাইলো, দেশ ছাড়া করলো, ইটস ওকে। বাট সেই অফিসার কিভাবে দাবি করে যে কোনো গুম খুনের সাথে কেউ জড়িত ছিল না? আরে ভাই জড়িত ছিল, আমরা তো বলি সবাই জড়িত ছিল না। যারা যারা ছিল তাদেরকে কিক আউট করো, তাদেরকে বিচারের আওতায় আনো, তাহলে তো ভাই পুরাটা একটা সাদা জামা থাকবে তখন। বাট তুমি এইখানে এই সমস্ত গোবর কিসের জন্য নিয়ে ঘুরতেছো? এবং সেই অফিসার এরাই প্রমোশন পাবে। সে তো ইংলিশ তো বলতেই পারে না, বাংলাও তো ভাই বলতে পারে না। তুমি মিলিটারি একাডেমিতে তো আমাদেরকে সবকিছু শেখানো হয়, শুধু অস্ত্র চালনা শেখানো হয় তা তো না, সবকিছু। কথা বলতে পারো না, আজকে মেজর জেনারেল হয়ে বসে আসছো আর মিথ্যা কথা বলতে আসছো। ক্যাপ্টেন শাহনাজ, আমি আপনার কাছে যেটা আপনি যেহেতু একটু পেছনে যাওয়ার সুযোগ দিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের পরপর আপনি পিলখানায় ওই গেটে ছিলেন। আপনি প্রথম যিনি কিনা ভারতের বা বিদেশি কোনো বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে তাদের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম দিয়ে আপনি আবিষ্কার করেছিলেন। তো তারপর থেকে আপনাকে চাকরি ছাড়তে হয়েছে। আপনি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এবং আমি ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে আপনার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে। তো আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ধরেন 5 তারিখের ঘটনার পর থেকে আপনারা তো সবার আগে আপনাদেরকে ডাকার কথা ছিল। এই যে পিলখানা হত্যাকাণ্ডে আপনাদের এত বড় ভূমিকা ছিল, তারপরে আপনারা নির্যাতিত হয়েছেন, এর ভিকটিম আপনাদেরকে কি ডাকা হয়েছে এখনো যে আপনারা আবার চাকরিতে ফিরে আসুন, বা আপনারা বিভিন্ন দায়িত্ব নেওয়া যায় কিনা, যেহেতু আপনি রিটায়ারমেন্টে গিয়েছেন আপনাকে এখন এই দায়িত্বে রাখা হলো, বা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় আপনাদের সাক্ষী টাক্ষী নেওয়ার জন্য কি ডেকেছে কিনা? সাক্ষী নেওয়ার জন্য ডাকা হয়েছে বিডিআর যে কমিশন, এবং আমি খুব আনন্দিত যে আমার মনে আছে যে আমি 20 অগস্ট বা এরকম মানে জাস্ট অগস্টের পরপরই কনসোলার ভাইয়ের প্রোগ্রামে এসে বলেছিলাম যে এগুলো আমার প্রশ্ন, জাস্ট আমার প্রশ্ন। এবং তারপর আমার প্রশ্ন রাখার পরে আরো অনেকে প্রশ্ন করেছেন, তারপরে কিন্তু তদন্ত কমিশন গঠিত হয়েছে, এবং তারপরে আরো এখন এটা নিয়ে, এবং এখন কিন্তু অনেক কিছু বের হয়ে আসছে। প্রশ্ন করতে হয়, যে জন্য আমরা আজকে আবার প্রশ্ন করছি, যে প্রশ্ন করতে হয়। এবং মানে এখন ওই সময় নাই যে আপনি কিছু একটা বুঝিয়ে দিবেন মানুষকে। সবার কাছেই কিছু না কিছু পড়াশোনার ম্যাটেরিয়াল আছে, সবার ব্রেইন আছে, সবাই বিভিন্ন বিষয়ে অনেক এক্সপার্ট। গ্রামের মানুষজন তো কত কিছু বোঝে, কাজে একপাক্ষিক ভাবে কথা বলার আসলে কোনো সুযোগ নেই। সো বিডিআর ঘটনার পরে হ্যাঁ, সাক্ষীর জন্য আমাদেরকে ডাকা হয়েছিল, এবং আমি প্রপারলি সাক্ষী দিয়েছি, এবং আমি আশা করছি যে এটা সুন্দরভাবে হবে, জাতির সামনে রিভিলড হবে। তো বলেছেন গভর্নমেন্ট যেটা রিভিলড হবে। কিন্তু রিটায়ার্ড কোনো অফিসারদেরকে এখন পর্যন্ত আমার জানা মতে কাউকে কোনো ফেসিলিটিস বা অথবা কাজে ফেরত দেওয়া, ইউনিফর্ম ফেরত দেওয়া, বা বিভিন্ন যেভাবে অ্যাপ্লিকেশন করেছে তাদেরকে এরকম কোনো কিছু করা হয়নি। আমাকে সেনাবাহিনী থেকে একটা বোর্ডে ডাকা হয়েছিল, যেখানে আমার অ্যাপ্লিকেশনটা, যেখানে যখন ওনারা অফিসিয়ালি বললেন যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন গুলো দাও, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, এবং আমাকে ডাকা হয়েছিল। সে ডাকা পর্যন্ত সেখানে গিয়েও আমি আমার কথা বলে এসেছি, কিন্তু এটার কোনো ডিসপোজাল বা উত্তর আমাদেরকে দেওয়া হয়নি যে আমাদেরকে কোনো মানে কোন ধরনের ফেসিলিটি অথবা কোনো কাজে আমাদেরকে ওনারা নিয়োগ করতে চান কিনা, এই ধরনের কোনো বিবৃতি বা কোনো কিছু আমরা আর্মি থেকে পাইনি। সো আসলে আমি কিছু পেয়েছি কি পাইনি, আমি আসলে এগুলো বলার জন্য আসি না। কিছু এরা দিচ্ছে না, 15 বছর ধরে দিচ্ছে না, এখন যারা লেসপেন্সার আছে তারা আমাকে দিবে এমন আশাও আমি করি না। হ্যাঁ, আমাকে আল্লাহ খাওয়াচ্ছেন, কোনো সমস্যা নাই।